ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার যুদ্ধে নামতে মুখিয়ে প্রার্থীরা। বাকি মাত্র 5 দিন। এর মধ্যে এই কমিশনে আপিল শুনানিতে এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন 350-রও বেশি প্রার্থী। সব মিলিয়ে দেশের মাঠে ময়দানে সব জায়গায় একই আলোচনা, ভোট। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা। নীতি থেকে বিচ্যুতির অভিযোগ অস্বীকার জামায়াতের। স্বচ্ছ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার, জানালেন প্রেস সচিব। গণভোটে হ্যাঁ এর পক্ষে রায়ের আহ্বান। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যাপ্ত নয়, অভিযোগ আসিফ মাহমুদের। আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও সিরাজগঞ্জ 3 আসনে কৌশলী জনসংযোগ। ভোটারদের কাছে পৌঁছার চেষ্টায় প্রার্থীরা। বিএনপি জামায়াতের সঙ্গে মাঠে বিভিন্ন দলের সমর্থকেরা। এবং ভোলা 2 আসন পুনরুদ্ধারে একাত্রা বিএনপি নেতাকর্মীরা। এলডিপি থেকে প্রার্থী দেওয়ার পর মাঠ গোছানোর চেষ্টায় জামায়াত জোট। পঞ্চগড় 2 আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। দর্শক, শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন। আমরা প্রতিদিনই চেষ্টা করে থাকি দেশের বেশ কয়েকটি সংসদীয় আসন নিয়ে আলোচনা করার, চুলচেরা বিশ্লেষণ করার, ঘটনার পেছনের ঘটনা জানানোর। আজকেও এর ব্যতিক্রম ঘটবে না। আজকেও বেশ কয়েকটি আমরা যে আসন, সেই আসনের বিশ্লেষণ করব, জানানোর চেষ্টা করব সেখানে ভোটারদের কি পরিস্থিতি, ভোটাররা কি ভাবছেন এবং প্রার্থীরা কে কে আছেন সেখানে, তাদের প্রতিদ্বন্দ্বিতার কি পরিস্থিতি। তার আগে আজকের যে আলোচিত সংবাদ, অর্থাৎ নির্বাচনে যে সংবাদ রয়েছে, সেই নির্বাচনের সংবাদ আমরা দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের যে আলোচিত সংবাদে আমরা লক্ষ্য করছি প্রথমেই যে সংবাদটি, সেটি হচ্ছে 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। গত কয়েকদিন ধরেই রাজনীতিতে এই বিষয়টি কিন্তু আলোচিত হয়ে আসছে, সমালোচিত হয়ে আসছে। সারা দেশেই কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবেই কিন্তু সংবাদ প্রকাশ হয়েছে। আমরা আজকে লক্ষ্য করলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবশেষ তারা সংবাদ সম্মেলন করে তারা জানিয়ে দিল যে তারা যে 11 দলীয় যে নির্বাচন সমঝোতা হয়েছিল, ভোটে সমঝোতার একটি কথা বলা হচ্ছিল, সেই সমঝোতা থেকে তারা, সেই ঐক্য থেকে তারা বেরিয়ে গেল এবং থাকলো এখন পর্যন্ত জামাত ইসলাম সহ 10টি দল, অর্থাৎ 10 দলীয় জোট বলাই যেতে পারে। পরবর্তী সংবাদ আমরা লক্ষ্য করছি যে স্বচ্ছ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার। প্রেস সচিব তিনি আজকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সেটি সংবাদকর্মীদের একটি সাংবাদিক সম্মেলনে তিনি এটি বলেছেন যে স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর, যে কোনো মূল্যে সরকার স্বচ্ছ নির্বাচন করার জন্য করবেন এবং পাশাপাশি যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু সরকার ইতোমধ্যে সারছেন এবং সেই লক্ষ্যেই কাজ করছেন। পরবর্তীতে নির্বাচন যদি আমরা দেখতে চাই, নির্বাচন কেন্দ্র করে বাহিনীগুলোর তৎপরতা পর্যাপ্ত নয় বলছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি, অর্থাৎ মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে, সেই আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা নির্বাচনকে কেন্দ্র করে সেটি আসলে পর্যাপ্ত নয়। আরও যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা কথা বলছেন, যাতে করে পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে, অর্থাৎ মাঠে যে সমস্ত বাহিনী কাজ করবে নির্বাচন নিয়ে, নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ হয় এবং নিরপেক্ষ হয়, সেই ব্যাপারে যারা কাজ করবেন সেই বাহিনীগুলোর আরও তৎপরতা বাড়ানোর আহ্বান তারা জানিয়েছেন। এছাড়া আপনি জানেন যে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার একটি নাগরিক শোক সভা আজকে হয়েছে রাজধানীর মানিক মে এভিনিউতে, দক্ষিণ প্লাজায়, সংসদে দক্ষিণ প্লাজায়, এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বক্তব্যে বলেছেন যে শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান তারা জানিয়েছেন এই যারা বিশিষ্টজন রয়েছেন। সেখানে বিএনপির যে বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং পাশাপাশি যারা বিশিষ্টজন রয়েছেন, সাংবাদিক থেকে শুরু করে শিক্ষাবিদ থেকে শুরু করে সবাই কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা শোককে শক্তিতে পরিণত করে যার যার মতাদর্শে ভোট দেওয়ার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেটি তারা আসলে উল্লেখ করেছেন। আমরা একটু দেখতে চাই আসন যে নির্বাচন, আসন ভিত্তিক যে নির্বাচন, সেটির দিকে আমরা একটু যেতে চাই। আমরা লক্ষ্য করছি যে আমরা একটু যেতে চাই রাজশাহীতে যদি আমরা একটু প্রবেশ করি, আমরা এখানে যেতে চাই সিরাজগঞ্জে, অর্থাৎ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা, এবং সিরাজগঞ্জ 3 আসন নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং লক্ষ্য করছি সিরাজগঞ্জ 3 আসনটি জেলার রায়গঞ্জ এবং তাড়াশ উপজেলা নিয়ে গঠিত এবং এই যে
সিরাজগঞ্জ 3 আসন, রায়গঞ্জ এবং তাড়াশ উপজেলার এখানে মোট ভোটার রয়েছেন 4,44,427 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,22,737 জন এবং মহিলা ভোটার রয়েছেন 2,21,682 জন। প্রায় বলা যায় যে প্রায় সমানে সমান। আমরা একটু প্রার্থীর খবরটা নিতে চাই, অর্থাৎ সিরাজগঞ্জ 3 আসনে যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ 3 আসনে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে, অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি টিকিট পেয়েছেন, মনোনয়ন পেয়েছেন, যিনি ধানের শীষ প্রতীকে লড়বেন, আইনুল হক, অর্থাৎ আইনুল হককে আমরা লক্ষ্য করছি যিনি সিরাজগঞ্জ 3 আসন, সেই 3 আসনে তিনি লড়বেন ধানের শীষ প্রতীকে। এছাড়া বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ আব্দুস সামাদ, তিনি লড়বেন দাঁড়িপাল্লার প্রার্থী হয়ে। পাশাপাশি লাঙ্গল অর্থাৎ জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, এখানে আমরা মোহাম্মদ ফজলুল হককে লক্ষ্য করছি। তো মোটামুটি বলা যায় যে সিরাজগঞ্জ 3 আসনে যারা প্রার্থী রয়েছেন তারা তাদের যে কাজ, অর্থাৎ আগামীতে যে নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণার জন্য কিন্তু তারা মুখিয়ে আছেন। অর্থাৎ 22 তারিখ থেকে, অর্থাৎ 22 জানুয়ারি থেকে যে নির্বাচন, সেই নির্বাচনের জন্যই কিন্তু প্রচারণার জন্যই তারা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন। আমরা সরাসরি যুক্ত হতে চাই সিরাজগঞ্জ 3 আসনে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ডু। রিঙ্কু, সিরাজগঞ্জ 3 আসনে তাড়াশ উপজেলা, রায়গঞ্জ উপজেলা, এই 2 উপজেলার মানুষ কি ভাবছে? তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কি সামনে হতে যাচ্ছে? তারা কি মনে করছে? রিঙ্কু। যমুনা বিধৌত সিরাজগঞ্জ উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং এই জেলাতে মোট 6টি আসন রয়েছে এবং এই যে 6টি আসনের পাশাপাশি এখানে কিন্তু 9টি উপজেলা 6টি আসন এবং পৌরসভা রয়েছে 8টি। কিন্তু ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে যদি বলি, সিরাজগঞ্জ 3 আসন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 3 আসনটি সিরাজগঞ্জ, রায়গঞ্জ এবং তাড়াশ উপজেলা নিয়ে গঠিত। যেটি যদি বলি যে রায়গঞ্জ উপজেলাটি বগুড়া সীমান্তবর্তী এবং তাড়াশ উপজেলাটি নাটোরের সীমান্তবর্তী। এবং এই যে আসনটি রয়েছে সিরাজগঞ্জ 3 আসন, সেখানে কিন্তু আসলে তফসিল ঘোষণার পর থেকে একটি নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত নির্বাচন কমিশন, নির্বাচন অফিসের তথ্য মতে 3 জন প্রার্থী কিন্তু আসলে রয়েছেন এবং যাচাই বাছাই 2 জন প্রার্থীর যে প্রার্থিতা সেটি বাতিল হয়েছে, সেটি কিন্তু আপিলের পর্যায়ে রয়েছে। আমি যদি বলি যে এই আসন থেকে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনুল হক এবং জামায়াত থেকে, বাংলাদেশ জামায়াত থেকে ইসলাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আব্দুল সামাদ এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফজলুল হক। এবং আমি একটু জানি রাখি, আমরা প্রার্থীদের সাথে কথা বলছি, তারা কিন্তু আসলে জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী এবং বিএনপির যে প্রার্থী রয়েছে আইনুল হক, তিনি অনেকটা আসলে আমাদেরকে বলেছেন যে তিনি 2014 সালের যে নির্বাচন, অর্থাৎ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি, আমরা দেখেছি যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল, সেখানে কিন্তু অনেকটি তিনি আসলে আত্মবিশ্বাসের সাথে আশাবাদী। পাশাপাশি আমরা দেখেছি যে জামাতের প্রার্থী তিনিও কিন্তু জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী। আসলে যে প্রতীক বরাদ্দ না হলে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা কিন্তু অনেকটা কৌশলগত ভাবে আমরা দেখছি যে তাদের নিজ নিজ আসনে আসলে প্রচার চলছে। আমি যদি বলি যে 3 আসনের প্রার্থীরা আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা চায়ের আড্ডা, এই সবের মাধ্যমে, যেহেতু প্রতীক বরাদ্দ হয়নি, যেহেতু লিফলেট বিতরণ আসলে এখনো শুরু হয়নি, কিন্তু তারা অনেকটা কৌশলগত ভাবে তাদের যে দলীয় প্রতীক অথবা নিজ নিজ যে জয়ের ব্যাপারে যে প্রতীক, সেই তাদের পক্ষে আসলে ভোট প্রার্থনা করছেন এবং ভোটারদের মন জয়ের চেষ্টা করছে। তো এক কথা বলা যায় যে সিরাজগঞ্জের 3 আসনে আসলে পাশাপাশি সিরাজগঞ্জের 6টি আসনে নির্বাচনী যে আমেজ, সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা দেখছি যে প্রার্থীরা বলছে যে তাদের যে ভোটারদের মন জয়, সেটা কিন্তু তারা আসলে চেষ্টা করছে এবং ভোটারদের দ্বারে দ্বারে তারা আসলে যাচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ 3 আসনে আমার কাছে নির্বাচনী খবরাখবরের সবশেষ। ধন্যবাদ রিঙ্কু, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রিঙ্কু কুণ্ডু যুক্ত হয়েছিলেন সিরাজগঞ্জ 3 আসন থেকে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। ঠিক বিরতির আগে উত্তরবঙ্গের একটি জেলা, অর্থাৎ সিরাজগঞ্জ 3 আসন নিয়ে কথা বলছিলাম। আমরা একটু যেতে চাই দক্ষিণবঙ্গের দ্বীপ জেলা ভোলায় যেতে চাই। সেখানকার ভোটাররা কি ভাবছেন, কি পরিস্থিতি এবং প্রার্থী বা কারা কারা রয়েছেন সেখানে, সেই বিষয়টি আমরা একটু জানতে চাই। আমরা যদি বরিশাল বিভাগে প্রবেশ করি তাহলে লক্ষ্য করব ভোলা রয়েছে এবং ভোলা 2 আসনে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। আমরা লক্ষ্য করছি যে জাতীয় সংসদে 116 নম্বর আসন ভোলা 2 আসন এবং এখানে মোট ভোটার যারা রয়েছেন আমরা লক্ষ্য করছি যে 3,95,446 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,06,433 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন
89,112 জন। সব মিলিয়ে বেশ বলা যায় যে এই জেলায় যে নির্বাচনে হাওয়া সেটি কিন্তু ইতিমধ্যেই বইতে শুরু করেছে, এবং যারা প্রার্থী রয়েছেন এই প্রার্থী পরিচিতি আমরা একটু দেখতে চাই। প্রার্থী কারা কারা রয়েছেন, কারা কারা সামনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং টিকিট পাবেন জাতীয় সংসদের। আমরা লক্ষ্য করছি যে ধানের শীষ প্রার্থী রয়েছেন এখানে মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়বেন। এছাড়া আমরা জামাত ইসলামী বাংলাদেশের দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছে এখানে মোহাম্মদ ফজলুল করিম, তিনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এছাড়া রিকশা প্রার্থী অর্থাৎ আব্দুস সালাম, তাকে আমরা লক্ষ্য করছি যে আব্দুস সালাম রয়েছেন। এছাড়াও কিন্তু অন্যান্য দলের যে প্রার্থী তারাও কিন্তু রয়েছেন। আমরা এখানে লক্ষ্য করছি যে জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিটু, এলডিপির রয়েছেন মোকফার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুস সালাম এবং আম জনতা দলের মোহাম্মদ আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থীর একজন রয়েছেন জাকির হোসেন খন্দকার। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে নির্বাচনের যে বিষয়টি সেটি কিন্তু বেশ বলা যায় যে জমে উঠেছে। যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন যে সামনে 22 জানুয়ারি যে প্রচারণা শুরু হবে আনুষ্ঠানিক, সেটির অপেক্ষায় তারা আসলে করছেন, তারা মুখিয়ে আছেন। আমরা একটু যেতে চাই সরাসরি সেখানে রয়েছেন, অর্থাৎ ভোলা 2 আসনে রয়েছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন লিটন। নাসির, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে জেলা রয়েছে ভোলা 2 আসন, এই ভোলা 2 আসনে কি কি সমস্যা রয়েছে, ভোটাররা এই কি কি সমস্যা সমাধানের তারা চাইছেন, ভোটাররা কি ভাবছেন আমাদের জানাবেন। ৩,৪০৪ বর্গ কিলোমিটারের দ্বীপ জেলা ভোলার 4টি আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভোলা 2 আসনটি। কারণ হচ্ছে এখানে এই মুহূর্তের সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদ গ্যাস রয়েছে। এই গ্যাস সমৃদ্ধ ভোলা 2-এর আসনটিকে এখানকার মানুষের সমস্যাও রয়েছে নানাবিধ। একদিকে মেঘনা এবং অন্যদিকে তেঁতুলিয়া নদীর ভাঙন, এখানে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার সমস্যা এবং শিক্ষা এবং স্বাস্থ্য, এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরেই এখানে জর্জরিত রয়েছে। এখানকার সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের এখানকার গ্যাস নিয়ে নানা রকম স্বপ্ন রয়েছে। সেই দীর্ঘ সময় 30 বছর আগে যে গ্যাস এখানে পাওয়া গেছে সেই গ্যাস এখন পর্যন্ত এখানকার মানুষের কল্যাণে কোনো ধরনের কাজেই আসছে না। আসলে এই জন্য তারা কিছুটা ক্ষুব্ধ। বিগত সময়ে তারা দাবি দাওয়া করে আসছিল যে আমাদের এখানকার গ্যাস নিয়ে এখানকার উন্নয়নের যেন কাজে লাগে। যদিও মেঘনার ভাঙন রোধে বিগত দিনে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত এই ভোলার বুরহানুদ্দিন এবং দৌলত খানকে মেঘনার ভাঙন থেকে মুক্ত করতে পারেনি। এটা নিয়ে এখানকার মানুষের জনগণের একটা প্রত্যাশা যে আগামী নির্বাচনে যারা এখানে যে প্রার্থী বিজয়ী হয়ে আসবেন তারা যেন এগুলোর সমাধান করে, নদী ভাঙনের সমাধান করে। আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু দ্বীপ জেলা ভোলার অন্যান্য সমস্যার মধ্যে এখানে কর্মসংস্থান আরও ব্যাপক সমস্যা রয়েছে। এখানকার গ্যাস নিয়ে জেলা সদরে নানা রকম কর্মকাণ্ড হচ্ছে, গৃহস্থালির কাজে দেওয়া হয়েছে, কিন্তু বুরহানুদ্দিনের দৌলত খানের মানুষ, বিশেষ করে বুরহানুদ্দিনের মানুষ যে এখানকার গ্যাস দিয়ে বুরহানুদ্দিনের যেন শিল্প কলকারখানা স্থাপন করা হয়। এখানে যদিও সরকারিভাবে 2টি বিদ্যুৎ প্লান্ট রয়েছে, কিন্তু সেখানে আসলে ওই অর্থে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বা কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। তাই এবছরের এই পরিবর্তিত প্রেক্ষাপটে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে এখানকার মানুষের প্রত্যাশা যে গ্যাস ভিত্তিক যেন শিল্প কলকারখানা এখানে গুরুত্ব দেওয়া হয় এবং যেই প্রার্থী এই গুরুত্বগুলো কাজে লাগাতে পারবে সেখানেই যেন তাকেই তারা আগামী নির্বাচনে মনোনীত করতে চায়। আমরা যদি নির্বাচনী প্রেক্ষাপট বলি যে এখানে আসলে এখন পর্যন্ত যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের মধ্য থেকে বিএনপি, জামায়াত এবং এলডিপির প্রার্থীরাই এখানে আলোচনায় রয়েছে। যেহেতু এখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি, সেক্ষেত্রে জনমত নিয়ে কথা বলার পরিস্থিতি এখানকার এখনো আমরা দেখছি না। তবে আগামী নির্বাচনে তারা এই যেগুলো আমরা একটু আগে বললাম যে জনকল্যাণকর, বিশেষ করে কর্মসংস্থান, নদী ভাঙন, স্বাস্থ্য, শিক্ষার প্রতি অবদান রাখতে পারবে এমন প্রার্থীকে তারা মনোনীত করবে, এমনটাই আমরা কথা বলে জানতে পেরেছি। তো এ ছিল আমার কাছে ভোলা 2 আসন থেকে নির্বাচনী পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ খবর। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নাসিরউদ্দিন লিটন যুক্ত হয়েছিলেন ভোলা 2 আসন থেকে। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। দেখছেন নির্বাচনের সময়। বিরতির আগে আমরা ছিলাম দক্ষিণবঙ্গের দ্বীপ জেলা ভোলায়। আমরা সরাসরি চলে যেতে চাই ঠিক উত্তরবঙ্গে, একেবারে সীমান্তবর্তী জেলা
শীতের জেলা পঞ্চগড় 2 আসনে আমরা একটু কথা বলতে চাই। আমরা যদি একটু প্রবেশ করি পঞ্চগড় 2 আসনে, তাহলে আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে আমরা একটু রংপুরে প্রবেশ করব, রংপুর বিভাগে, এরপরে পঞ্চগড়ে যেতে চাই। পঞ্চগড় 2 আসন, এখানে 2টি আসন রয়েছে পঞ্চগড়ে। আমরা লক্ষ্য করছি যে এখানে 2টি উপজেলা অর্থাৎ দেবীগঞ্জ এবং বোদা উপজেলা, এই 2 উপজেলা নিয়ে কিন্তু এই যে আসনটি রয়েছে অর্থাৎ পঞ্চগড় 2 আসন সেটি গঠিত রয়েছে। এছাড়া এখানে যে মোট ভোটার রয়েছে, মোট ভোটার সংখ্যা এখানে 4,17,529 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,09,708 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 2,07,818 জন। আমরা এই যে জেলা রয়েছে অর্থাৎ পঞ্চগড় 2 আসন, পঞ্চগড় 2 আসনে আমরা লক্ষ্য করছি 2টি পৌরসভা 2টি থানা নিয়ে গঠিত আসনটি। আমরা প্রার্থী পরিচিতি একটু দেখতে চাই, কারা কারা সামনে এখানে লড়বেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সংসদের সদস্য হবেন কারা কারা জনগণের ম্যান্ডেট নিয়ে। আমরা এখানে লক্ষ্য করছি যে ধানের শীষ প্রার্থী রয়েছেন ফরহাদ হোসেন আজাদ, তিনি এখানে রয়েছেন, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি জামাত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী শফিউল আলম সুফি, তিনি এখানে রয়েছেন। এছাড়া আমরা আরও 2 জন প্রার্থীকে লক্ষ্য করছি, মোটরগাড়ির প্রার্থী ইমরান আল আমিন, এছাড়া হাত পাখার প্রার্থী অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী রয়েছেন কামরুল হাসান প্রধান। এছাড়াও আমরা লক্ষ্য করছি যে ইমরান আল আমিন বাংলাদেশ জাসদের রয়েছে, কামরুল হাসান প্রধানের কথা তো বললামই। এছাড়া দেলওয়ার হোসেন রয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির আরও একজন প্রার্থী রয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে বেশ বলা যায় যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথা, কিন্তু বেশ হাড্ডাহাড্ডির কথাই কিন্তু আমরা জানিয়েছিলাম এবং ভোটাররাও সে ব্যাপারে জানাচ্ছেন। আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই পঞ্চগড় 2 আসনে। আমরা লক্ষ্য করছি যে পঞ্চগড় 2 আসন এবং এই পঞ্চগড় 2 আসনে আমরা একটু যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগ হায়দার। আমরা যাওয়ার চেষ্টা করব। পঞ্চগড়ের 2 আসনে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগ হায়দার। সেখানকার কি পরিস্থিতি, অর্থাৎ ভোটাররা কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, যিনি প্রার্থী হয়ে আসবেন, সংসদ সদস্য হবেন নির্বাচিত, তিনি কোন কোন বিষয়ে প্রাধান্য দেবেন সেই আসনের? আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের শীতের পাশাপাশি যে নির্বাচনী উত্তাপ রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেটা কিন্তু ইতিমধ্যে উত্তাপ তার ছড়াতে শুরু করেছে। বলে রাখি আজকে আমরা পঞ্চগড় 2 আসন নিয়ে বলছি। এই পঞ্চগড় 2 আসনে কিন্তু যে সকল প্রার্থী রয়েছে সকলেই কিন্তু তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে সেগুলো ইতিমধ্যে আমরা বিগত সময়ে দেখেছি যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু দেওয়া শুরু করেছিল এবং সেগুলো দিয়ে যাচ্ছেন। আমি বলে রাখি এই আসনে বিএনপি এবং জামাতের যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে বেশি আলোচনা কেন্দ্র বিন্দু, কিন্তু এই 2 প্রার্থী সহ বাকি যে 3 প্রার্থী রয়েছে মোট 5 জনেই কিন্তু প্রত্যেকটি ভোটারের কাছে ছুটে যাচ্ছেন। তারা তাদের জায়গা থেকে যে সকল প্রতিশ্রুতি এই জেলার উন্নয়ন, এই আসনের উন্নয়ন এবং কর্মসংস্থান সহ মানুষের পাশে দাঁড়াতে রাস্তাঘাট উন্নয়ন সহ সব বিষয় কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা কিন্তু বলছেন শুধু এই প্রতিশ্রুতি না, তারা কিন্তু চান এই ভোটের পর যেন সেই বিষয়গুলো বাস্তবে পরিণত করা হয় এই বিষয়টি। কারণ বিগত সময়ে এই আসনটিতে আমরা জেনেছি যে এক সময় টানা 4 বার বিএনপি আসনটিতে থাকলেও কিন্তু পরবর্তী আওয়ামী লীগের দখলে চলে যায়। এরপর কিন্তু এই 24-এর অভ্যুত্থানের পর এই আসনটি নতুন ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন প্রার্থী নির্বাচিত হবে এবং এই প্রার্থী যেন যে সকল উন্নয়ন রয়েছে সেগুলো যেন করে। কারণ বিগত সময়ে আমরা দেখেছি এই জায়গায় কিন্তু যে কর্মসংস্থানের ভারী সুযোগ থাকলেও কিন্তু অভিযোগ রয়েছে এই আসনটিতে কিন্তু সেভাবে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। সব দিক থেকে কিন্তু শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা এবং কর্মসংস্থান প্রত্যেকটি খাতেই কিন্তু রয়েছে নানা অভিযোগ। ভোটাররা বলছেন শুধু এবার তারা কিন্তু প্রতীক নয়, তারা কিন্তু বলছেন যে যে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবেন। এই আসনটিতে যে যোগ্য প্রার্থী তাদের পাশে সব সময় থাকবেন এবং নানা সমস্যাও কিন্তু ছুটে আসবেন, সে সকল প্রার্থীকেই তারা ভোট দিবেন এমনটি ভোটাররা বলছেন। তবে প্রার্থীরা আমরা দেখেছি যে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা দেখেছি আমরা যে বৈধতা পাওয়ার পর কিন্তু যে সকল নির্বাচনী আচরণ বিধি রয়েছে সেগুলো মেনে কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রতিশ্রুতি নিচ্ছে। আগামী 21 তারিখ প্রতীক বরাদ্দের পর কিন্তু পুরোদমে তারা কার্যক্রমে মাঠে নামবেন এবং তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের 2 আসনের নির্বাচনী খবর। হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সোহাগ হায়দার যুক্ত হয়েছিলেন পঞ্চগড় 2 আসন থেকে। দেখছেন নির্বাচনের সময় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আমরা প্রত্যাশা করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটানো হবে। এই যে ওসমান হাদি ভাইয়ের কে হত্যার মতো ঘটনাটা ঘটলো, যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে এখনো গ্রেফতার করা যায়নি এবং আমরা দেখি অনেক কিশোর গ্যাং সন্ত্রাসীরা বাইরে। নির্বাচনের সময় উপকূলীয় জেলা পটুয়াখালীতে বইছে নির্বাচনী আমেজ। পটুয়াখালী ৩ আসনের ভোটারদের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা জানাচ্ছেন শিকদার জাবির হোসেন। উপকূলীয় জেলা পটুয়াখালীতে বইছে নির্বাচনী আমেজ। চায়ের দোকানে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে নির্বাচন কেন্দ্রিক আড্ডা, গল্প আর বিশ্লেষণ। এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালী ৩ আসনের গলাচিপা খেয়াঘাট এলাকায়। আমরা এখানে কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, জানবো তাদের আশা আকাঙ্ক্ষা, দাবি আর প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে এমন একজন প্রার্থী আমরা চাই, এই দেশ যাতে ভালো চলতে পারে, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতে পারে, যে আমাদের দেশের উন্নয়ন করবে এবং কি কোনো দুর্নীতি করবে না। সরকার যেই আসুক সাধারণ মানুষ কিভাবে চলে বা কষ্টে আছে কিনা এটার জন্য খেয়াল করে। দ্রব্যমূল্যের বাজারটা যেন একটু আমাদের নাগালের ভিতরে রাখে। নতুন সরকার আসলে যদি এই দ্রব্যমূল্যের দামটা কমাইতে পারে সেক্ষেত্রে তো সবারই ভালো হয়। একটা রিক্সার ভাড়া 250 টাকা, কামাই করি আমি 400 টাকা, 150 টাকা দিয়ে আমার সংসার চলে। এ ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। সঙ্গে থাকুন সময়।